আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে, ফ্যাসিবাদী হাসিনার পতন হয়। সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি। আমি বিভিন্ন সময় দলের প্রোগ্রাম করি, কাজ করি। আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না, এলাকা তো দূরের কথা, আমি সেই জেলায় ছিলি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, সে কি সত্যিই শুধুই একজন ভাড়াটে খুনি, নাকি তার পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে কয়েকশো কোটি টাকার এক অদৃশ্য সাম্রাজ্য? কারণ ফয়সালের ব্যাংক ব্যালেন্সের হিসাব সামনে আসতেই চোখ কপালে উঠেছে সবার। তদন্তের নথি বলছে তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের পরিমাণ ১২৭ কোটি টাকা। এমনকি শুধু হাদিকে হত্যা করার মিশনের জন্যই তার অ্যাকাউন্টে ঢুকেছে ২,৪১ লাখ টাকা। কিন্তু প্রশ্ন হল, একজন শুটারকে হত্যার বিনিময়ে এত বিপুল অর্থ কারা দিতে পারে? কারা সেই শক্তিশালী পৃষ্ঠপোষক যারা নিজেরা সামনে না এসে ফয়সালের মতো খুনিদের ব্যবহার করে? এই টাকা কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত প্রতিশোধের ফল, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক হিসেব নিকাশ? আরও বড় প্রশ্ন, ১২৭ কোটি টাকার এই লেনদেন কি শুধুই হত্যার জন্য, নাকি এটি কোনো বৃহত্তর অপরাধ সাম্রাজ্যের অংশ? এই অর্থ কি এসেছে দেশীয় কোনো প্রভাবশালী গডফাদারের কাছ থেকে, নাকি আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডের অদৃশ্য হাত কাজ করেছে এখানে? আরও ভয়ঙ্কর প্রশ্নটি হল, ফয়সাল কি আদম মূল খেলোয়াড়, নাকি সে কেবল দাবার বোর্ডের একটি গুটি? আর যদি তাই হয়, তাহলে কারা নাড়ছে এই রক্তমাখা দাবার বোর্ডের সুতো? এইসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। সুতরাং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আমাদের পরিচিত সভ্য পৃথিবীতে একটি জীবন অমূল্য হিসেবে গণ্য হলেও অপরাধ জগতের নিষ্ঠুর বাস্তবতায় সেই জীবন দরদাম হয় কয়েকশো কোটি টাকার মোটা অঙ্কে। ফয়সাল করিম মাসুদের গল্প কোনো কাল্পনিক থ্রিলার নয়, এটি আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক হাড় হিম করা বাস্তবতা। ফয়সালের মূল পরিচয়, সে একজন ভাড়াটে খুনি, অর্থাৎ টাকা নিয়ে মানুষ হত্যা করাই তার পেশা। কিন্তু তদন্তকারীরা যখন তার ব্যাংক অ্যাকাউন্টগুলোর হিসেব টেবিলে রাখলেন, তখন অভিজ্ঞ গোয়েন্দাদের কপালেও ঘাম ছুটে যায়। ফয়সালের ব্যাংক ব্যালেন্স দেখলে দেশের বড় বড় শিল্পপতিরাও অস্বস্তিতে পড়বেন। এখানে কোনো কিস্তি নেই, কোনো অপেক্ষা নেই, বরং মিশন শুরু হওয়ার আগেই পেমেন্ট ক্লিয়ার। টার্গেট চূড়ান্ত হওয়ার আগেই ডিজিটাল সংকেতে ঢুকে পড়ছে কোটি কোটি টাকা। সিনেমার কাহিনীকেও হার মানায় এই অপরাধ চক্রের গল্প। তদন্তে দেখা গেছে, হাদি হত্যার পরিকল্পনা যখন ধাপে ধাপে এগোচ্ছিল, ঠিক তখনই ফয়সালের ব্যাংক ব্যালেন্স অস্বাভাবিকভাবে ফুলে ফেপে ওঠে। হত্যাকাণ্ডের ঠিক ৩ মাস আগে এবং ১ মাস আগে এই দুই সময়ে ঘটে দুটি বিশাল অঙ্কের ট্রানজ্যাকশন। মোট ২,৪১ লাখ টাকা জমা পড়ে ফয়সাল ও তার স্ত্রীর বিভিন্ন অ্যাকাউন্টে। প্রথম দফায় ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর রূপনগরে অবস্থিত ফয়সালের একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় ১,৭৬ লাখ টাকা। আশ্চর্যের বিষয়, এই অ্যাকাউন্টটি ছিল SM উইমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নামে। মজার ব্যাপার হলো, নামে উইমেন এন্টারপ্রাইজ হলেও মূল হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল ফয়সাল। হাদি হত্যার ঠিক ১ মাস আগে ৪ নভেম্বর NRBC ব্যাংকের বেনারসি পল্লীর শাখায় জমা হয় ৬৫,৫৫,০০০ টাকা। এই অ্যাকাউন্ট ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে। ফয়সাল জানত একবারে এত বড় টাকা তোলা সম্ভব নয়, তাই ধাপে ধাপে ১,৭৬ টাকা উত্তোলন করে সে খুনের মিশন এবং নিজের আত্মগোপনের জন্য প্রস্তুতি নেয়। ফয়সাল ছিল অত্যন্ত চালাক চতুর। সে মাত্র ৬৫ লাখ টাকা ব্যাংকে রেখে বাকিটা ক্যাশ করে নেয়। হাদিকে খুনের আগে প্রতিটি পদক্ষেপ ছিল সুপরিকল্পিত। নিজের পরিবারকে নিরাপদে সরিয়ে দেয়, যেমন স্ত্রীকে নরসিংদীতে, বাবা মাকে কেরানীগঞ্জে, এমনকি বোনকে বিদেশে পাঠিয়ে দেয়। তারপর একদম ঠান্ডা মাথায় হাদির জীবন শেষ করার মিশনে নামে ফয়সাল। ইতিমধ্যে হাদির বাবা মা ও স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, কিন্তু ফয়সালের অপরাধ এখানেই শেষ নয়। তার কালো টাকার সাম্রাজ্য অনেক বিস্তৃত। একজন সাধারণ মানুষের সর্বোচ্চ ২ থেকে ৩টি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, কিন্তু ফয়সালের লেনদেন ও অ্যাকাউন্ট সংখ্যা তা অনেক গুণে ছাড়িয়ে গেছে। কিন্তু এই ব্যক্তির অপরাধের জাল যে কতটা গভীরে বিস্তৃত ছিল, তাকে আদৌ কল্পনা করা যায়? একজন মানুষের নামে দেশের ১৪টি নামকরা ব্যাংকের সচল ছিল ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, একেবারেই ঠিক শুনছেন, ফয়সাল একা ব্যবহার করত ৫৩টি অ্যাকাউন্ট। মাত্র ২০১৭ থেকে ২০২৫ এই ৮ বছরে এসব অ্যাকাউন্টের লেনদেন হয়েছে ১২৭ কোটি টাকা। একজন পেশাদার শুটারের হাতে শত কোটি টাকার এমন অস্বাভাবিক লেনদেন গোটা গোয়েন্দা মহলকে স্তব্ধ করে দিয়েছে। CID থেকে শুরু করে সব সংস্থার মাথায় এখন একটাই প্রশ্ন, এই টাকা এলো কোথা থেকে? গোয়েন্দারা যতই ফয়সালের কর্মকাণ্ডের গভীরে ঢুকেছেন, ততই সামনে এসেছে এক অন্ধকার জগতের নিখুঁত ব্লুপ্রিন্ট। প্রশ্ন উঠছে, এই ১২৭ কোটি টাকা কি শুধুই খুনের সুপারি, নাকি এর আড়ালে চলছে আরও বড় কিছু?
আন্তর্জাতিক মানি লন্ডারিং সিন্ডিকেটের কোনো ছায়া কি লুকিয়ে আছে এখানে? একজন শুটারের অ্যাকাউন্টে এত বিপুল অর্থ কখনোই ভালো উদ্দেশ্যে জমা হতে পারে না। তাহলে এই টাকার যোগানদাতা কারা? কারা পর্দার আড়াল থেকে ফয়সালের মতো মানুষকে দাবার গুটির মতো চালনা করছে? তদন্তে দেখা গেছে এই অর্থ রাতারাতি আসেনি। 2017 সাল থেকে ধাপে ধাপে টাকা ঢুকেছে, কখনো কয়েক লাখ, কখনো কয়েক কোটি। লেনদেনের এই প্যাটার্ন দেখে আর্থিক বিশেষজ্ঞরা স্পষ্ট ভাষায় বলছেন এটি একটি সুসংগঠিত মানি লন্ডারিং চক্রের নিখুঁত অপারেশন। খুনের সুপারির আড়ালে আসলে চলছিল কালো টাকা সাদা করার এক বিশাল ইন্ডাস্ট্রি, আর তার মুখ ছিল ফয়সাল। তবে ফয়সাল নির্বোধ ছিল না। সে জানত সরাসরি আন্ডারওয়ার্ল্ডের পরিচয় মানেই দ্রুত ধরা পড়া। তাই সে গড়ে তুলেছিল এক ঝকঝকে কর্পোরেট মুখোশ। সমাজের চোখে সে ছিল একজন সফল, আধুনিক ও প্রতিভাবান আইটি উদ্যোক্তা। নিজের স্ত্রীর নামে একে একে খুলেছিল গালভরা নামের একাধিক প্রতিষ্ঠান: অ্যাপল সফট আইটি, আইকন সফটওয়্যার, লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং, লিডস কর্পোরেশন আর ডিরেক্টরি প্রজেক্ট। ভিজিটিং কার্ডে এসব নাম থাকলে যে কেউ ভাবত নিশ্চয়ই কোনো হাইটেক স্টার্টআপ। কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। সিআইডি ও সাহসী সাংবাদিকরা যখন বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এসব প্রতিষ্ঠানের খোঁজে যান, তখন বেরিয়ে আসে আসল ধোঁয়াশা। কাগজে কলমে বাংলা মোটর কিংবা আদাবরের বাইতুল আমান হাউজিং ঠিকানা থাকলেও বাস্তবে সেখানে ছিল না কোনো অফিস, না ছিল দক্ষ আইটি ইঞ্জিনিয়ার, না কোনো সার্ভার রুম। ছিল শুধু শূন্য দেওয়াল আর মিথ্যা আশ্বাসের সাইনবোর্ড, যার আড়ালে জমে উঠেছিল কোটি কোটি টাকার বিষাক্ত জঞ্জাল। লিডস ট্রেনিং সেন্টারের অফিসে গিয়ে তদন্তকারীরা যা দেখলেন তা রীতিমতো শিউরে ওঠার মতো। কেননা 1.5 বছর আগেই প্রতিষ্ঠানটি সব গুটিয়ে উধাও হয়ে যায়। কোনো অফিস নেই, নেই কোনো কর্মচারী, নেই কোনো কার্যক্রম। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো কখনোই কোনো সফটওয়্যার বানায়নি। তারা বানিয়েছিল অপরাধের টাকাকে সাদা করার এক অবৈধ বর্ম। হিটম্যান ও কন্ট্রাক্ট কিলিংয়ের মাধ্যমে উপার্জিত রক্তমাখা টাকা এসব ভুয়া প্রতিষ্ঠানের নামে বৈধ ব্যাংকিং চ্যানেলে ঢুকিয়ে দেওয়া হতো। তদন্ত যত এগিয়েছে ততই বেরিয়ে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই ফয়সালের নামে 19টি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট ছিল। আমাদের দেশের ব্যাংকিং নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির নামে এতগুলো অ্যাকাউন্ট থাকা চরমভাবে অস্বাভাবিক। সাধারণত সন্দেহজনক লেনদেন হলেই তা নজরদারিতে আসার কথা, কিন্তু ফয়সাল ছিল ভয়ঙ্কর রকমের ধূর্ত। সে জানত কোথায় সিস্টেমের ফাঁক, কোন গলিপথ দিয়ে চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যেতে হয়। কোটি কোটি টাকা লেনদেনের পর এসব অ্যাকাউন্ট আজ পরিত্যক্ত, নিষ্প্রাণ খোলসের মতো পড়ে আছে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা ও নিরাপত্তার মারাত্মক দুর্বলতা। ফয়সাল কিন্তু নতুন কোনো অপরাধী নয়। গত বছর একবার মারাত্মক আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারও হয়েছিল, কিন্তু রহস্যজনকভাবে জামিন পেয়ে বেরিয়ে আসে। আর জামিন পাওয়ার পরই সে হয়ে ওঠে আরও বেপরোয়া, আরও নির্দয়। তার ওপর গোয়েন্দা নজরদারি ছিল, এ কথা সত্য, কিন্তু তারপরেও চোখের পলকে সে 127 কোটি টাকার এক বিশাল অর্থনৈতিক অপারেশন চালিয়ে গেছে। বর্তমানে সিআইডি ফয়সালের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে। মানি লন্ডারিং আইনের আওতায় প্রতিটি ট্রানজ্যাকশন এখন খুঁটিয়ে যাচাই করা হচ্ছে। কিন্তু সমস্যা হলো, ফয়সাল এত নিখুঁতভাবে লেনদেনগুলো করেছে যে প্রকৃত অর্থের উৎস বের করা এখন গোয়েন্দাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। প্রেরকের নাম ভুয়া হতে পারে, আইপি অ্যাড্রেস বিদেশি সার্ভারের, লেনদেনের পথ ঘুরে গেছে একাধিক দেশের মধ্য দিয়ে। সব মিলিয়ে এটি যেন এক গভীর অন্ধকার জাল, যার প্রতিটি সুতো ছুলে নতুন রহস্য সামনে আসে। তবে শুরুতে দাবি করা হয়েছিল ফয়সালের লাস্ট ট্রানজ্যাকশন বিএনপি নেতা মির্জা আব্বাসের ঢাকা ব্যাংক থেকে লেনদেন করা হয়েছে এবং তিনিও এই চক্রের সাথে জড়িত। কিন্তু পরবর্তীতে তদন্ত সংশ্লিষ্টরা সেটি মিথ্যা বা গুজব বলে প্রকাশ করেন। এখন প্রশ্ন হলো, এই হত্যাকাণ্ডের পেছনে কি শুধুই আধিপত্য বিস্তারের লোভ কাজ করেছে, নাকি এর আড়ালে রয়েছে কোনো বড় দেশি বিদেশি আন্তর্জাতিক চক্র? 127 কোটি টাকার এই বিশাল লেনদেনের পেছনের আসল সত্য কি চাপা পড়ে যাবে? মাত্র 2,41,00,000 টাকার নগদ অর্থ যারা একটি খুনের জন্য যোগান দিতে পারে, তারা কি সাধারণ মানুষ হতে পারে, নাকি আড়ালে আছে কোনো প্রভাবশালী রাজনৈতিক গডফাদার যারা নিজেরা হাত পরিষ্কার রাখতে ফয়সালের মতো শুটারদের দাবার গুটি হিসেবে ব্যবহার করছে? নাকি বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে কোনো আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ড মাফিয়া চক্র? এই খুনি এখনও পলাতক, তার ব্যাংক ব্যালেন্স সরকারের জিম্মায়, কিন্তু ফয়সাল এখনও অধরা। আর যারা ফয়সালকে কোটি টাকার সাম্রাজ্য গড়তে সহায়তা করেছে, সেই অদৃশ্য হাতগুলো এখনও ধরাছোঁয়ার বাইরে। কিন্তু প্রশ্ন থেকে যায়, আর কতদিন ফয়সাল ও তার অর্থের যোগানদাতারা আইনের ঊর্ধ্বে থাকবে? জনগণ আজ এই প্রশ্নের উত্তর চায়। ইতিমধ্যে হাদির কালজয়ী বক্তব্য এবং তার হত্যার বিচারের ট্রেন্ড সোশ্যাল মিডিয়া থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, পর্দার আড়ালে সেই গডফাদাররা কি শেষ পর্যন্ত ধরা পড়বে, কিংবা আদৌ কি হাদি হত্যার কোনো বিচার হবে এই বাংলার মাটিতে? আপনার মতামত কমেন্ট করে জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সত্য ছড়িয়ে দিতে শেয়ার করুন এবং এমন গায়ে কাটা দেওয়া ইনভেস্টিগেটিভ ক্রাইম স্টোরি পেতে আমাদের সঙ্গেই থাকুন।